পরবর্তীতে এর উদাহরণগুলো একটু পড়ে নিই। দেখতে পাচ্ছ সেন্টেন্স। তাহলে কি বলা হয়েছে? এ কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট মেক আ কমপ্লিট সেন্স ইজ কল্ড আ সেন্টেন্স। অথবা আরেকভাবে বলতে পারি এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ যেটি মেক্স আ কমপ্লিট সেন্স ইজ কল্ড সেন্টেন্স, থেকে সেন্টেন্স বলা হয়ে থাকে। তাহলে সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। এর পরবর্তীতে কি বলা হয়েছে? সেন্টেন্সের মধ্যে ক্যান বি যে সকল বিষয় হতে পারে, ওয়ার্ড থাকতে হবে এবং এ গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে এবং ক্লিয়ার মিনিং থাকবে। তাহলে সেন্টেন্সের ক্ষেত্রে যে বিষয়গুলো সুন্দর করে মাথায় রাখতে হবে, দেখো সেখানে ওয়ার্ড থাকাটা বাধ্যতামূলক এবং গ্রুপ অফ ওয়ার্ডস পরিপূর্ণ তথ্য প্রকাশ করবে এবং ক্লিয়ার মিনিং প্রকাশ করবে, পরিপূর্ণভাবে অর্থ দিয়ে থাকবে। এটাকে বলা হচ্ছে সেন্টেন্স। এরপরে যদি বলি একটা সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো কি কি? সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো হলো আকাঙ্ক্ষা থাকবে, আসক্তি থাকবে এবং যোগ্যতা থাকবে। আকাঙ্ক্ষা কি? যেমন আই উইশ থাকতে পারে, যে কিরকম বাক্যের মধ্যে আবেগ, ইচ্ছা বা কোনো উদ্দেশ্য থাকতে পারে। আসক্তি বাক্যের স্পষ্টভাবে কোনো বিষয়ের প্রতি আসক্তি বা প্রবণতা প্রকাশ করা যায়। বাক্যে সাধারণত ক্রিয়া, কর্ম এবং বিষয়ের যোগ্যতা প্রকাশ করতে পারে। আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তো আকাঙ্ক্ষা কি? এক পদের পরে আরেকটি পদ শোনার ইচ্ছা। আকাঙ্ক্ষা যেমন আই উইশ, এরপরে যদি গ্যাপ থেকে যে আই কুড ফ্লাই, এটা হচ্ছে কি আকাঙ্ক্ষা। একটা পদের পরে আরেকটা পদ শোনার ইচ্ছা। আসক্তি কি? যেমন হি লাভস প্লেয়িং ফুটবল, এটা হচ্ছে আসক্তি। আসক্তি এবং যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আপনি কখনোই বলতে পারবেন না যে প্রথমত সাবজেক্ট, তারপরে অ্যাডভার্ব, এরপরে আ মেইন ভার্ব, এইভাবে বললে সাধারণত ভুল হয়ে যাবে। যেমন সেন্টেন্সের পদগুলো হবে সুনির্দিষ্ট এবং সুনির্ধারিত, আ যার মাধ্যমে সেন্টেন্সের পরিপূর্ণভাবে বা ক্লিয়ারলি ভাবে আমরা অর্থ পেয়ে থাকি। এরপরে বলা হয়েছে যে সঠিক বাক্যের বৈশিষ্ট্যগুলো কি, কি আসলে? হ্যাঁ? তাহলে দেখেন সঠিক বাক্যের বৈশিষ্ট্যগুলো কি, কি? প্রপার অর্ডার থাকবে এবং ক্লিয়ার মিনিং থাকবে। প্রপার অর্ডার থাকবে এবং ক্লিয়ার মিনিং থাকবে। এ সকল বিষয় একটু জানতে হয়। না জানলেও হয়ে যাবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেন্টেন্স আইডেন্টিফাই করা বা সেন্টেন্স চিহ্নিত করা। সেন্টেন্স আইডেন্টিফাই করা এবং সেন্টেন্স চিহ্নিত করা। যখন নীলিমা ইজ মাই সিস্টার, তাহলে দেখেন এখানে নীলিমার কথা বলা হয়েছে, ইজ মাই সিস্টার। আ আমরা বলতে পারি হয় আমার বোন। তাহলে এটি একটি সঠিক বাক্য, কারণ এতে শব্দগুলো সঠিক ক্রমে সাজানো আছে এবং স্পষ্ট অর্থ প্রকাশ করবে। ওকে। এরপর বলছি কি? ব্রাদার ইজ মাই ব্রাদার ইজ মাই স শাবাব। তাহলে বলতে পারি কি এই বাক্যে ভুল, কারণ শব্দগুলো সঠিকভাবে সাজানো নেই আরকি। এটা বলা হয়েছে। হি ইজ আ গুড স্টুডেন্ট, পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করেছে, তাই এটি একটি সেন্টেন্স। আর এ স্টুডেন্ট গুড হি ইজ, দেখেন এই বাক্যটি ভুল, কারণ আমরা ক্লিয়ার মিনিং পাচ্ছি না বা পরিপূর্ণভাবে কোনো অর্থও পাচ্ছি না, তাই এটি হলো ভুল। ওকে। এরপরে কি বলা হয়েছে? বাক্যের যে বিষয়গুলো মাথায় রাখতেই হবে, কি বলা হয়েছে? যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতে হবে, আবার অবজেক্ট নাও থাকতে পারে। সাবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট নাও থাকতে পারে। কিন্তু ভাইয়া ভার্বটা থাকাটা বাধ্যতামূলক এবং এই ভার্বটা থাকবে ফাইনাইট ভার্ব। একাধিক শব্দ মিলে বাক্য তৈরি হয়, যেমন ওয়ার্ড। একাধিক ওয়ার্ড মিলে বাক্য তৈরি হয়ে থাকে। আমাদের কথা পরিপূর্ণভাবে বলার মাধ্যম। তাহলে সেন্টেন্সকে বলা হচ্ছে আমাদের কথা পরিপূর্ণভাবে বলার মাধ্যম। মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়। মনের ভাবটা হচ্ছে সম্পূর্ণভাবে প্রকাশ করা যাবে ওয়ার্ডস এর সমাহার, যেখানে সাবজেক্ট থাকে এবং যেখানে ফাইনাইট ভার্ব থাকবে। যেখানে কি ভার্ব থাকবে? ফাইনাইট ভার্ব। এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে। এই যে বিষয়টি, এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকবে না। তাহলে তবুও সেটি ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ফাইনাইট ভার্ব থাকলেও সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখেন স্টপ। এটি একটি ভার্ব ওয়ার্ড এবং এটি হলো একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আবার বলা হয়েছে মেইন ভার্ব এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে, এটা অবশ্যই বাধ্যতামূলক। সেন্টেন্সের মেইন ভার্ব এবং ফাইনাইট ভার্ব থাকাটা খুবই বাধ্যতামূলক। পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করে এমন শব্দ বা শব্দ সমষ্টিকে কি বলা হয়ে থাকে? বাক্য বলা হয়ে থাকে। পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করে এমন শব্দ বা শব্দ সমষ্টিকে বাক্য বলা হয়ে থাকে। হ্যাঁ? বাক্যের এবং আরেকটি বিষয়, একটা ফ্রেশ আর একটা হচ্ছে ক্লোজ। তাহলে ফ্রেশ কি? আ উইথআউট ফাইনাইট ভার্ব, আর ক্লোজ কি? যেখানে ফাইনাইট ভার্ব থাকবে।
যেখানে ফাইনাইট ভার্ব যুক্ত থাকবে। যদি বাংলাটি পড়ে নেই, বাক্যের একটি অংশ যা পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু বাক্যের মধ্যে একটি নির্দিষ্ট কাজ বা ভূমিকা পালন করে থাকে। আর ক্লোজ বাক্যের একটি অংশ যা নিজেই একটি ছোট বাক্য বা সেন্টেন্স হতে পারে। যেমন হোয়েন হি অ্যারাইভড, এটা একটি ক্লোজ এবং সেটি সাবঅর্ডিনেট ক্লোজ। শি ওয়াজ রিডিং, এই যে শি ওয়াজ রিডিং এটি হলো একটি সেন্টেন্স। আবার হোয়েন হি অ্যারাইভড এটিও একটি সেন্টেন্স। তাহলে ২ টি সেন্টেন্স রয়েছে এখানে, হ্যাঁ? এটি হলো সাবঅর্ডিনেট আর এটি হলো প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করে থাকি। এরপরে কি বলা হয়েছে? সিম্পল সেন্টেন্স মানে একক বিষয় বা ক্রিয়া থাকে এবং ক্রিয়া থাকে। যেমন দ্য ক্যাট স্লিপড। এই যে স্লিপড যে ভার্বটি রয়েছে এটি হলো ভার্ব বা ক্রিয়া। যাকে ভার্ব আমরা বলতে পারি বা যাকে আমরা ক্রিয়া বলতে পারি। এটি একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স এর আরেক নাম আমরা বলতে পারি, সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি। তাহলে সিম্পল সেন্টেন্সে আরেকভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি। ওকে? এর পরবর্তীতে আম কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলা হচ্ছে দেখেন? ২ বা ততোধিক স্বাধীন ক্লোজকে যুক্ত করবে। দেখেন তো, হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড দ্বারা যুক্ত আছে হি স্টেড অ্যাট হোম। তাহলে ২ টি প্রিন্সিপাল ক্লোজকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, অথবা আমরা বলতে পারি ২ টি প্রিন্সিপাল ক্লোজকে যখন ফ্যান বয়েজ দ্বারা যুক্ত করা হবে, দুটি ফ্যান বয়েজ দ্বারা দুটি প্রিন্সিপাল ক্লোজকে যখন ফ্যান বয়েজ দ্বারা যুক্ত করা হবে তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। এটি একটি প্রিন্সিপাল ক্লোজ। আবার অপরদিকে অপর একটি অংশ রয়েছে, সেটিও প্রিন্সিপাল ক্লোজ। দুটি প্রিন্সিপাল ক্লোজকে ফ্যান বয়েজ দ্বারা যুক্ত করা হয়েছে। ওকে? এর পরবর্তীতে যে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের যে বিষয়টি রয়েছে, যে কমপ্লেক্স সেন্টেন্সের হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স একটি প্রধান ক্লোজ এবং একটি স্বাধীন ক্লোজ থাকবে। সরি, একটি প্রধান ক্লোজ একটি এবং অধীন ক্লোজ, মানে প্রধান ক্লোজের উপর ডিপেন্ডেন্ট। দ্য স্টুডেন্ট লেফট, এটি একটি প্রিন্সিপাল ক্লোজ। তাকে আমরা কি বলতে পারি? প্রিন্সিপাল ক্লোজ বলতে পারি। আর হোয়েন দ্য বেল র‍্যাং, এটিকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলতে পারি। এবং দুইটি মিলে হয়ে যাচ্ছে কি? দুইটি মিলেই হয়ে যাচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স হয়ে যাবে? দুইটি মিলেই হয়ে যাচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে? সেন্টেন্সের প্রকারভেদ, বাক্যে প্রকারভেদ প্রধানত ৪ প্রকার। মডার্ন গ্রামারে, এমজি মডার্ন গ্রামার অনুসারে। আর টিজি অনুসারে সেন্টেন্স হচ্ছে ৪ প্রকার। টিজি মানে ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে সেন্টেন্স ৪ প্রকার। আর এমজি মডার্ন গ্রামার অনুসারে সেন্টেন্স হলো, সরি, টিজি হচ্ছে ৫ প্রকার আর মডার্ন অনুসারে ৪ প্রকার। কি কি? ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখান থেকে অনেক বেশি কোশ্চেন আসে। ইম্পারেটিভ সেন্টেন্স, এরপরে বলা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে যেটা বাকি থাকলো সেটা হলো অপটাটিভ সেন্টেন্স। বাকি থাকলো অপটাটিভ সেন্টেন্স, যাকে মডার্ন গ্রামার বাদ দিয়েছে এবং অপটাটিভ সেন্টেন্সকে যুক্ত করেছে ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে। ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে। আমরা যদি এক্সাম্পল গুলো আলোচনা করি তাহলে দেখেন কি দেখতে পাচ্ছি, যে ডিক্লারেটিভ সেন্টেন্স মানে যাকে আমরা এতদিন অ্যাসারেটিভ সেন্টেন্স নামে চিনে এসেছি। আবার ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝায়, তাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। এটি হলো একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লোজ দ্য ডোর, ওপেন দ্য ডোর, যে ক্লোজ দ্য ডোর, ওপেন দ্য ডোর। আবার আসতে পারে যে কাম ইন, আবার হতে পারে স্টপ। তাহলে এদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়ে যাচ্ছে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় অথবা শেষে এই চিহ্ন থাকবে, কোশ্চেন মার্ক চিহ্ন শেষে থাকবে। কোশ্চেন মার্ক চিহ্ন যখন শেষে থাকবে তখন তাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারি। এবং এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি? দেখেন, এই যে বিস্ময়সূচক চিহ্ন থাকবে, এই যে এই চিহ্নটি থাকবে, আশা রেখে বুঝতে পেরেছেন আপনারা, এই চিহ্নটি থাকবে, তখন তাকে বলা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে? এর পরবর্তীতে যে সকল বিষয় আবারও জানতে হবে আমাদের সেন্টেন্স সম্পর্কে এবং পরিপূর্ণভাবে আমরা এখন আলোচনা করব অ্যাসারেটিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। কি বলা হয়েছে অ্যাসারেটিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স? দিস টাইপ অফ সেন্টেন্স স্টেট ফ্যাক্টস অর ওপিনিয়নস অ্যান্ড আর, মানে এক কথায় যদি বলতে চাই, যেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে এবং কিবোর্ড প্রকাশ করবে, এখান থেকেই যে বর্ণনা প্রকাশ করবে, তখন থেকে অ্যাসারেটিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। আহ, যেখানে ওয়ান সাবজেক্ট এবং ওয়ান প্রেডিকেট থাকে।
এবং সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে আমরা পরে আলোচনা করব নেক্সট সেন্টেন্সের 2 নাম্বার ক্লাসে। এরপরে বলা হয়েছে কি একে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্সকে আবার সিম্পল সেন্টেন্স বলতে পারি। ডিক্লারেটিভ সেন্টেন্সকে কোন সেন্টেন্স বলতে পারি? সিম্পল সেন্টেন্স বলতে পারি। কয়েকটি এক্সাম্পল নিয়ে যদি কথা বলি তাহলে দেখেন বলছে, "উই লার্ন ইংলিশ অ্যাট ডে নাইট।" তাহলে উই সাবজেক্ট, লার্ন আমরা শিখি। কি শিখি? ইংলিশ। তাহলে দেখেন লার্ন শব্দটি হলো ভার্ব আর উই হলো এখানকার সাবজেক্ট। আর এই অংশটিকে আমরা বলতে পারি সেন্টেন্সের এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। সেন্টেন্সের এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। আবার বলছে উই ইট রাইস, আমরা খাই, যে ইট শব্দটি হলো ভার্ব এবং উই হলো এখানকার সাবজেক্ট। উই ইট রাইস, কি খাই? ভাত খাই, অ্যাট ডে নাইট। তাহলে রাইস থেকে শুরু করে টাইম পর্যন্ত একে আমরা আবারও এক্সটেনশন বলবো। ওকে, কি বলবো আমরা? এক্সটেনশন বলবো। এরপরে বলা হচ্ছে রিতা, রিতা একটা মেয়ে, সে হাঁটে। এই যে ওয়াকস যে শব্দটি রয়েছে সেটি হলো ভার্ব। তাহলে ভার্বের পূর্বে সাবজেক্ট ব্যবহৃত হয়েছে। ইট ইজ সাবজেক্ট। এবং এসআইটি সেন্টেন্সে সাবজেক্ট থাকাটা বাধ্যতামূলক। ওয়ালকস হলো ভার্ব, ভেরি ফাস্ট এটি অ্যাডভার্ব বলতে পারি, মানে অতিরিক্ত অংশ বলবা। হি ক্যান রিড হার মাইন্ড, তাহলে হি ক্যান, হি হলো সাবজেক্ট, ক্যান রিড এটা হলো মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্মে ব্যবহৃত হয়েছে হার মাইন্ড। তাহলে এটিকে এক্সটেনশন বলবো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলা হয়? যেখানে সাবজেক্ট থাকে, যেখানে আহ, আবারও বলছি, যেখানে কি থাকবে? যেখানে সাবজেক্ট থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? যেখানে সাবজেক্ট থাকবে, যেখানে ভার্ব থাকবে এবং যেখানে এক্সটেনশন থাকতে পারে, তখন তাকে আমরা কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স। বা এর বর্তমান নাম বা মডার্ন গ্রামার অনুসারে, এমজি অনুসারে, একে কি বলা হচ্ছে? ডিক্লারেটিভ। ডিক্লারেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। কোন সেন্টেন্স বলা হয়ে থাকে? ডিক্লারেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। আশা রাখি সমস্যা হবে না, তোমরা এসএস দিয়ে নিতে পারো। এরপরে যে বিষয়টি রয়েছে, আরে কয়েকটি এক্সাম্পল রয়েছে, সেটি দেখেন। বলছে দেয়ার ইজ আ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। তাহলে দেখেন দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। দেয়ার, একে আমরা অ্যাডভার্ব বলবো। দেয়ার, হেয়ার এবং দেয়ার এরা জন্মগতভাবে সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব। ইজ হলো ভার্ব আর এ পোড অফিস, পোস্ট অফিস, এটি হলো সাবজেক্ট। এটিকে আমরা কি বলবো? সাবজেক্ট বলবো। ইন আওয়ার ভিলেজ এটা হলো এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। তাহলে যেখানে সাবজেক্ট আছে, ভার্ব রয়েছে এবং অতিরিক্ত অংশ রয়েছে, তাকে আমরা কি বলতে পারি? অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি। দেখেন থ্যাংক ইউ, সাবজেক্ট আই এখানে হিডেন রয়েছে, যে দেখেন থ্যাংক ইউ, এটি হলো একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, আবার এখানে বলা হয়েছে সাবজেক্ট এখানে আই হিডেন রয়েছে। রাইট ইউ আর, দেখেন তো রাইট ইউ আর, অনেকে রাইট কে দেখে কি মনে করবেন? যেটি তো ভার্ব দ্বারা শুরু হয়েছে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স না। সেন্টেন্সটিকে আমরা যদি এইভাবে লিখি যে ইউ আর রাইট, ইউ আর রাইট। ওকে, তখন সেটি ঠিক হয়ে যাচ্ছে। ইউ আর রাইট, এই যে এইভাবে লিখলাম আমরা। জি এবং এইচ নাম্বার। এভরিবডি লাভস ভারওয়ার্ড হার প্যারেন্টস। এভরি মাদার লাভস হার চাইল্ড এবং রিমা ইজ প্লেয়িং ফুটবল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যে সকল বিষয় থাকা বাধ্যতামূলক, তা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে কি কি থাকবে? অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকবেই এবং ভার্ব থাকবে এবং কি থাকবে? এবং কি থাকবে? এক্সটেনশন থাকতে পারে, না থাকতে পারে। দেখেন আমরা বলি যেখানে সাবজেক্ট, যেখানে ভার্ব, এবং ভার্ব মানে এই ভার্বগুলোকে দেখে টেন্স চেনা যায়, এবং যেখানে এক্সটেনশন, এখানে এক্সটেনশন হতে পারে প্রিপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ, অ্যাডভার্ব হতে পারে, এজান্ট হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, এক্সটেনশনের যে বিষয়টি হতে পারে এখানে। ওকে, তাহলে এই যে এই বিষয়টি রয়েছে এটি সুন্দর করে মাথায় রাখতেই হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি কি থাকা বাধ্যতামূলক এবং কি কি থাকে আসলে। সাবজেক্ট থাকবে এখানে, এখানে ভার্ব থাকবে এবং এক্সটেনশন থাকবে। আবার সাবজেক্ট এবং ভার্বের ক্রমটা একটু উলটপালট ভাবেও থাকতে পারে, এটা আমাদের বুঝে নিতে হবে। যেমন থ্যাংক ইউ কে দেখে অনেকে বুঝতেই পারবে না, অনেকেই সেটা ইম্পারেটিভ সেন্টেন্স বলবে, আসলে সেটি ইম্পারেটিভ সেন্টেন্স নয়, এটিকে আমরা কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। ওকে, আচ্ছা, দ্বিতীয় নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, দেয়ার এবং ইটের ব্যবহার। আসলে এই যে দেখেন দেয়ার এবং ইটকে দেখে কখনো ভার্ব ব্যবহৃত হয় না, পরবর্তী সাবজেক্টকে দেখে ভার্ব ব্যবহৃত হয়। দেখেন, পরবর্তী সাবজেক্টকে দেখে ভার্ব ব্যবহৃত হয়। পরবর্তী সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইট এবং দেয়ারের পরে ভার্বটি সিঙ্গুলার। পরবর্তী সাবজেক্টে যদি প্লুরাল হয়, ইট এবং দেয়ারের পরে ভার্বটি প্লুরাল হবে। আপনারা এক্সাম্পলগুলো একটু দেখে নিন, আসলে কি বুঝতে পারবেন। দেখেন একটু এসএস দিয়ে নিতে পারেন। এরপরে সেন্টেন্স দেখছেন বিষয়টি। এখন আমরা প্র্যাকটিস দিয়েছি, যে সেন্টেন্সের ক্ষেত্রে একটু প্র্যাকটিস দিয়েছি। কিরকম? বলছে থ্যাংক ইউ, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। উইশ ইউ বেস্ট অফ লাক, দেখছেন বিষয়টি উইশ দ্বারা শুরু হয়েছে, অনেকেই মনে করবে সেটা একটা অপারেটিভ সেন্টেন্স। যেহেতু উইশ এর কথা উল্লেখ রয়েছে, এটা আসলে কি অপারেটিভ সেন্টেন্স না? দেখেন কি বলা হচ্ছে, ইউ উইশ বেস্ট অফ লাক।
তখন তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়েছে। আর উইশ দেম বেস্ট অফ লাক, উইশ দেম বেস্ট অফ লাক, আরেকটি হচ্ছে রাইট ইউ আর। তাহলে আমরা কিছুক্ষণ পূর্বেই পড়লাম যে কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর থ্যাংক ইউ দ্বারা শুরু হলে, ভার্ব দ্বারা শুরু হলে কি কি হয়ে যাবে। এই যে দেখেন, এটা ইম্পারেটিভ তখনই হবে, বলছে উইশ দেম, কখন ইম্পারেটিভ হবে বিষয়টি, বলছে থ্যাংক ইউ, এটি হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। উইশ, এটিও একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। উইশ দেম, দেখেন উইশের পরে সাবজেক্ট রয়েছে আর উইশের পরে অবজেক্ট রয়েছে। বেস্ট অফ লাক, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ উইশকে তখন ভার্ব ধরা হয়েছে, ভার্ব হিসেবে কল্পনা করা হয়েছে বা চিন্তা করা হয়েছে। রাইট ইউ আর, যখন ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম থাকবে তখন তাকে আমরা এটা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। আবার যখন ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হচ্ছে, অনেকে মনে করবেন যে ভাইয়া ইউ তো অবজেক্টিভ ফর্ম, কিন্তু না, এখানে যদি সেন্টেন্সটা সাজিয়ে লিখি তাহলে হবে কি, ইউ উইশ বেস্ট অফ লাক আর রাইট ইউ আর। এটি অ্যাসার্টিভ সেন্টেন্স যদি সাজিয়ে লিখি কি আসবে, যে ইউ আর রাইট, ইউ আর রাইট, ইউ ইউ আর রাইট এখানে চলে আসবে, ইউ আর রাইট, ইউ আর রাইট এখানে চলে আসবে। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো, অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। এর পরবর্তীতে দেখেন, এগুলো তো আলোচনা করেই দিলাম তো আপনাদের সাথেই, একটু মিলাই নিয়েন যে কখন অ্যাসার্টিভ বলবো, কখন ইন্টারোগেটিভ বলবো, কখন ইম্পারেটিভ বলবো। একেবারে বেসিক থেকে শুরু করেছি, কিন্তু তোমাদের বা আপনাদের যে সকল বিষয় মাথায় রাখতে হবে, আগে সেন্টেন্সের মধ্যে ভার্বকে আইডেন্টিফাই করতে হবে বা চিহ্নিত করতে হবে। দেখেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স আপনি এতগুলো পড়তে যাবেন না, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি দেখবেন, কি থাক না কেন, আপনি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে এই চিহ্ন দেখলে তখন তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে দিবেন, শেষ। কিন্তু এই যে যদি আমরা নিয়মগুলো পড়তে যাই অনেক বেশি হয়ে যাবে, তাই এতগুলো নিয়ম না শিখে একটি নিয়ম শিখবেন যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে এই চিহ্ন থাকে, প্রশ্নবোধক চিহ্নটি ব্যবহৃত হয়, প্রশ্নবোধক চিহ্নটি ব্যবহৃত হয়। হ্যাঁ, আহ, আহ, যখনই প্রশ্নবোধক চিহ্ন শেষে দেখবেন সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত। কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে যেগুলো আপনাদের না জানলেও হয়ে যাবে। এরপরে দেখেন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ইম্পারেটিভ, কোন সেন্টেন্স পড়বো, আমরা পড়বো হচ্ছে ইম্পারেটিভ। আচ্ছা দেখেন, ইম্পারেটিভের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো মাথায় রাখতে হবে, আই এম লিখলাম। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো আপনাদের অনেক বেশি মাথায় রাখতে হবে এবং যে সকল বিষয়গুলো প্যারা দেয় আপনাদের অনেক বেশি। ইম্পারেটিভ, ইম্পারেটিভের ক্ষেত্রে দেখেন এটি হলো প্রথম যে বিষয়টি রয়েছে সেটি ভার্ব দ্বারা শুরু হয় এবং এই ভার্বটি হচ্ছে মেইন ভার্ব। এই ভার্বটি কি ভার্ব হবে, মেইন ভার্ব দ্বারা শুরু হবে। আবার দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সে লেটাস দ্বারা শুরু হয়, ইয়াস দ্বারা, লেটাস দ্বারা শুরু হয়। আবার ইম্পারেটিভ সেন্টেন্সটি ডু নট দ্বারা শুরু হয়। তাহলে ভার্ব দ্বারা শুরু হলে তখন তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। এই যে বিষয়টুকু ডু নট দ্বারা শুরু হলে, যদি এক্সাম্পল গুলো লিখি, যে ওপেন ইওর বুক, ওপিইএন, ওপেন ইওর বুক, তোমার বইটি হলো, দেখছো বিষয়টি, যেটা একটা টিকিং সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে কি বলছে, লেট আস গো টু মার্কেট, লেট আস গো টু মার্কেট, লেট আস গো টু মার্কেট, এই যে লেট আস দ্বারা শুরু হয়েছে। ডু নট টেল এ লাই, ডোন্ট টেল এ লাই। তাহলে বিষয়টি দেখেন, ডন টেল এ লাই, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে 100% গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। সো এই যে এই বিষয়টি একেবারে মাথায় রেখে দিবেন, নতুবা নতুবা একটু প্রায় পড়ে যাবেন যে ইম্পারেটিভ সেন্টেন্সটি কিভাবে শুরু হচ্ছে, কি কি দ্বারা শুরু হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্সটি কি দ্বারা শুরু হচ্ছে এবং কি কি দ্বারা শুরু হচ্ছে। ওকে, আচ্ছা ইম্পারেটিভ তো গেল, এবার এরপরে দেখেন, যদি কয়েকটি এক্সাম্পল আমরা আলোচনা করি তাহলে কি বলা হয়েছে, যে ভার্ব দ্বারা শুরু হচ্ছে, আবার হেল্প মি, গেট আউট, ডোন্ট এলাই, স্ট্যান্ড আপ, সিট ডাউন, ওপেন, স্টপ, স্পিক দ্য ট্রুথ, ক্লোজ দ্য ডোর, ডো নট টেল এ লাই, নেভার হেড দ্য পোর এবং গো। দেখেন, গো একটি ফাইনাইট ভার্ব, যদি একটি ফাইনাইট ভার্ব হয় তবুও তাকে আমরা কি বলতে পারি, গো দ্বারা একটি ফাইনাইট ভার্ব চিহ্নিত করা হচ্ছে, গো, ওকে দ্বারা একটি ফাইনাইট ভার্ব চিহ্নিত করা হয়, তাই সেটি একটি, শুধু গো ওয়ার্ডটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। গো ওয়ার্ডটিকে আমরা কি বলতে পারি, গো ওয়ার্ডটিকে আমরা বলতে পারি সেটি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, কোনো সমস্যা, কোনো সমস্যা না। এরপরে দেখেন, এটা গেল আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বোঝালেও সেটা ইম্পারেটিভ সেন্টেন্স।
এরপরে কি বলা হয়েছে যে ডো নট মানে নিষেধ বোঝালো, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়েছে কি এখানে সাবজেক্টটি দেখেন, সাবজেক্টটি মিসিং থাকবে এবং লেট দ্বারা শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটি মিসিং থাকবে, যে গেট আউট। তাহলে এখানে দেখেন ইউটা মিসিং রয়েছে, ইউ গেট আউট। আবার এখানে ইউটা মিসিং রয়েছে, ইউ স্ট্যান্ড আপ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউ কোন পার্সন? ইউ হলো সেকেন্ড পার্সন। ইউকে আমরা কোন পার্সন বলতে পারি? ইউ হলো সেকেন্ড পার্সন যা লৌকায়িত থাকে। সেন্টেন্সের মধ্যে যা হিডেন থাকে বা লৌকায়িত থাকে, সেন্টেন্সের মধ্যে হিডেন থাকে বা লৌকায়িত থাকে, এটি হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে অপটাটিভ সেন্টেন্স দেখেন, এই যে অপটাটিভের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো আপনাদের মাস্ট বি মাথায় রাখতেই হবে, ও পি অপ, টি এ, টি আই ভি। অপটাটিভ মানে হচ্ছে কি, অপটাটিভ সেন্টেন্স কাকে বলা হয়? অপটাটিভ সেন্টেন্স বলা হয় কাকে? অপারেটিভ সেন্টেন্স বলা হচ্ছে কাকে আসলে? যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা কল্পনা প্রকাশ করে, অথবা ইচ্ছা, ইচ্ছা বলতে পারি অপারেটিভ মানে কি ইচ্ছা। দেখেন, ইচ্ছা, কল্পনা, ইচ্ছা কল্পনা বা প্রার্থনা। যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা কল্পনা বা প্রার্থনা প্রকাশ পায় তখন তাকে অপারেটিভ সেন্টেন্স বলা হয়। ইচ্ছা মানে কি, যেরকম আই উইশ আই ওয়ার এ বাট, আই উইশ, আই উইশ আই, কমা, ওয়ার এ বাট, আই উইশ আই ওয়ার এ বার্ড, এটি একটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। আবার কল্পনা যদি প্রকাশ পায় কিরকম, এটা ইচ্ছা বা কল্পনা একই কথায় প্রার্থনা, মে, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, কিরকম হতে পারে দেখো, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তাহলে মে ইউ লিভ লং সেটি হলো একটা অপারেটিভ সেন্টেন্স। কিন্তু মডার্ন গ্রামার অনুসারে, এমজি অনুসারে, কি অনুসারে? এমজি অনুসারে একে বাদ দেওয়া হয়েছে। মডার্ন গ্রামার অনুসারে একে বাদ দেওয়া হয়েছে। কাকে? আহ, কাকে বাদ দেওয়া হয়েছে? অপারেটিভ সেন্টেন্সকে মডার্ন গ্রামার অনুসারে বাদ দেওয়া হয়েছে। তাহলে অপারেটিভ পড়ে নিলাম যে উইশ বা উইশেস পাবে এখানে, আবার প্রে বা প্রে প্রার্থনা প্রকাশ পাবে, তখন তাকে আবার এই মডার্ন গ্রামার অনুসারে তাকে অ্যাসার্টিভের অন্তর্ভুক্ত করা হয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত করা হয়েছে। ওকে, তাহলে কি কি হতে পারে? মে হতে পারে, লং হতে পারে। আচ্ছা, তাহলে একটু বিষয়টি দেখেন যে মে হতে পারে, লং হতে পারে, ফর বা সিন্স থাকতে পারে। হ্যাঁ, তখন তাকে আমরা কি সেন্টেন্স বলবো? অপটাটিভ। অপটাটিভ কপালে পরেটিভ, তাহলে অপটাটিভ। এবং শুনেন, এর পরবর্তীতে আমরা আরেকটু বিষয় নিয়ে কথা বলি। অপটাটিভ তো গেল এখানে, আহ আরেকটি হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। আপনাদের চিন্তা ভাবনা বাদ, এই চিহ্ন দেখলেই এক্সক্লামেটরি মনে রাখবেন এবং এই নিয়মটা মনে রাখবেন। এই যে নিয়মটি রয়েছে এটি হলো এক্সক্লামেটরি সেন্টেন্সের নিয়ম বা নিয়ম। কি বলা হয়েছে? হোয়াট এ বিউটিফুল ডে ইট ইজ। আচ্ছা দেখেন, এখানে সাবজেক্টটা ভার্বের পূর্বে ব্যবহৃত হচ্ছে। আবার এরপরে নাউন, অ্যাডজেটিভ, এ বা এন এবং ডাব্লিউএস ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়। তাহলে আমরা, আচ্ছা কিছুক্ষণ পরে যাচ্ছি যে প্রত্যেকটি সেন্টেন্স চিনবো কেমন করে আসলে। হ্যাঁ, এক্সক্লামেটরিতে গেলে আনন্দ দুঃখ বোঝালে কি কি ব্যবহৃত হচ্ছে এখন শুনেন, যা বলি সুন্দর করে শুনবেন। যে অ্যাসারেটিভ, অ্যাসারেটিভের ক্ষেত্রে সাবজেক্ট থাকে এবং ভার্ব থাকে এবং এক্সটেনশন থাকে। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এক্সটেনশন থাকবে, তখন তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। কোন সেন্টেন্স বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স। যেখানে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, এক্সটেনশন থাকে, তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। আর এটি হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। আমরা একে কোন সেন্টেন্স বলবো? একে বলবো ইন্টারগেটিভ সেন্টেন্স। কেন ইন্টারগেটিভ বলা হচ্ছে দেখেন, আমরা কেন তাকে ইন্টারগেটিভ বলবো? এই যে শেষে এই চিহ্ন দেখবেন যে হাউ ওল্ড আর ইউ, হোয়াট ইজ ইউর ফাদার নেম, তখন তাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এই চিহ্ন দেখলে ইন্টারোগেটিভ। আর যদি আপনি আরেকটা চিহ্ন দেখতে পারেন, কোন চিহ্ন? যদি আরেকটা চিহ্ন দেখতে পারেন সেটা হচ্ছে এই চিহ্ন, সরি ফর দ্যাট, এটা হলো ইন্টারোগেটিভ। আর এই চিহ্ন দেখলে তখন তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স আমাদের বলতে হবে।
এই যে এই চিহ্ন দেখলে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে হবে। তাহলে তিনটা সেন্টেন্স খুব ইজিলি চিহ্নিত করতে পারলাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, আবার ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি। বাকি থাকলো কি? ইম্পারেটিভ। আচ্ছা দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্সটা আসলে কি? ইম্পারেটিভ সেন্টেন্সটা সাধারণত এই যে কিছুক্ষণ পূর্বে আলোচনা করলাম, যে এখানে ভার্ব থাকবে এবং ভার্ব দ্বারা শুরু হবে। আবার দেখেন, যেখানে লেটার্স দ্বারা শুরু হতে পারে, যেখানে ডু নট দ্বারা শুরু হতে পারে, এবং শুধু একটি ভার্ব হতে পারে, শুধু একটি ভার্ব, অনলি ওয়ান ভার্ব, যেমন স্টপ, যেমন ডু, রিড। আবার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখেন, ইউ সেকেন্ড পার্সন লুকায়িত থাকে, ইউ লুকায়িত বা হিডেন থাকে, লুকায়িত বা হিডেন থাকে, লুকায়িত বা হিডেন থাকবে, তাকে আমরা কোন সেন্টেন্স বলতে পারি? ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। আবার একটা সেন্টেন্স দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, যে স্টপ যদি লিখি সেটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স, শুধু ডু যদি লিখি সেটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে সাবজেক্ট ইউ, স্টপ, ইউ লুকায়িত আছে, দেখেন ভার্বের পূর্বে সাবজেক্টটি লুকায়িত আছে। এটা গেল। এরপরে বাকি কি থাকলো? আর অপটাটিভ সেন্টেন্স। আচ্ছা, অপটাটিভ মানে কি বলেন তো? ওপি টিএ টিআই ভিই, অপটাটিভ সেন্টেন্স। এখন অপটাটিভ মানে কি সেটা বলেন আগে শুনি। অপটাটিভ মানে কি? ইচ্ছা, উইশ, উইস্ট, প্রে বা প্রেট। তাহলে কি বললাম? উইশ,